বিসমিল্লাহিররহমানিররহিম। গণতান্ত্রিক আন্দোলনে সম্প্রতি ভোলা জেলাতে আমাদের দুই সহকর্মী শাহাদাত বরণ করেছেন। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে, জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সম্প্রতি জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে যশোর জেলা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত সহযোদ্ধা সভাপতি, কৃষক দল যশোর জেলা কমিটি সিনিয়র সহ সভাপতি জনাব শিকদার সালাউদ্দিন, উপস্থিত আমাদের সকলের অভিভাবক, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা সংসদের সুযোগ্য সদস্য সচিব, কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের আরেক প্রিয় নেতা জনাব দেওয়ান হোসেন খোকন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, যশোর নগর বিএনপির সাবেক সভাপতি বড় ভাই মারুফুল ইসলাম, উপস্থিত যশোর নগর বিএনপির নবনির্বাচিত সভাপতি বড় ভাই রফিকুল ইসলাম চৌধুরী মল্লুকচাঁদ, কৃষক দল যশোর জেলা সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক বড় ভাই উপাধ্যক্ষ মকবুল হোসেন, আমার সামনে উপবিষ্ট কৃষক দলের প্রিয় নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের ভাইরা, আমাদের যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমের বন্ধুরা, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্যের শুরুতেই শহীদ আব্দুর রহিম এবং শহীদ নূরে আলমের রুহের মাগফিরাত কামনা করছি। মাগফিরাত কামনা করছি আমাদের সেই 6 শতাধিক বীর যোদ্ধাদের প্রতি, যারা গত 14টি বছরে বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবার লড়াই করতে গিয়ে গুমের শিকার হয়েছেন। রুহের মাগফিরাত কামনা করছি সেই সহস্রাধিক নেতা কর্মীর প্রতি, যারা আওয়ামী সন্ত্রাসীদের হাতে বিগত দিনগুলোতে খুনের শিকার হয়েছে। প্রিয় সাথী ভাইরা, গত 14টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অজস্র নেতা কর্মীর রক্তে এই বাংলাদেশের কালো পিঠ ঢাকা রাজপথ রঞ্জিত হয়েছে। আমাদের আন্দোলন আমাদের প্রিয় নেত্রীকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবার জন্য ছিল না, আমাদের আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার। আমরা আন্দোলন করছি বাংলাদেশের জনগণের জন্য মানবাধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়ে। আমরা আন্দোলন করছি
বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য, যেই গণতান্ত্রিক চেতনা নিয়ে 51 বছর পূর্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। মহান স্বাধীনতা যুদ্ধের 51 বছর পরেও একটি সভ্য রাষ্ট্রের জনগণ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত থাকবে, এটি কোন স্বাভাবিক কথা নয়। স্বাভাবিক কথা নয় বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল হিসেবে এদেশের জনগণের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লড়াই করছে, এবং লড়াই করতে যে আমাদের শত সহস্র নেতা কর্মী জীবন দিয়েছে, যার সর্বশেষ নজির হচ্ছে শহীদ আব্দুর রহিম এবং শহীদ নূরে আলম। কিন্তু ভাইরা, বিগত হত্যাকাণ্ডের তুলনায় সাম্প্রতিক সংগঠিত এই দুটি হত্যাকাণ্ডে পার্থক্য রয়েছে। আমাদের যেই সমস্ত ভাইদেরকে গুম করা হয়েছে, আমাদের অতীতে যেই সমস্ত ভাইদেরকে খুন করা হয়েছে, তার অধিকাংশই সরকারের আজ্ঞাবহ প্রশাসন এবং সরকার দলীয় কর্তা ব্যক্তিরা রাতের অন্ধকারে না হলেও গোপনে করবার চেষ্টা করেছে। অথচ সাম্প্রতিক সংগঠিত দুটি হত্যাকাণ্ড বলায় এটি প্রকাশ্যে দিবালোকে সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে সংগঠিত হয়েছে। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে এই যশোরে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে এই মঞ্চে অন্তত দুজন ব্যক্তি উপস্থিত, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এবং সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু। আমি অনেকের নাম বলছি না, কিন্তু এখানে আমার সামনেও পবিত্র এবং দণ্ডায়মান রয়েছেন। তাদের অনেকেরও স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। একটি ভুক্তভোগী পরিবারের সন্তান হিসেবে সেই সময়ের স্মৃতিও আমাদের মানুষ পটে স্পষ্ট। আমার মনে পড়ে না স্বৈরাচারী এরশাদ পতনের পর এই বাংলাদেশে আর কোন প্রকাশ্যে দিবালোকে এভাবে পুলিশের গুলিতে কেউ মারা গেছে। আওয়ামী লীগ যদি মনে করে থাকে, তাদের সাহস এবং স্পর্ধা দিনের পর দিন বাড়তে চলেছে, এবং সেটি তারা পরীক্ষা করতে চায় দিনের বেলা হত্যাকাণ্ড সংঘটিত করে। তাহলে সেই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের জনগণ সারা বাংলাদেশে জানান দিয়েছে, আগামীতে বরদাস্ত করা হবে না। আমার ছাত্র দলের ভাইরা, ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল বলছে, প্রিয় সহযোদ্ধার লাশ কাঁধে নিয়ে আমরা শোকার্ত, আমরা শোককে শক্তিতে রূপান্তর করব। কিন্তু সরকার যদি মনে করে থাকে ছাত্র দল বরাবরই এই ধৈর্যের পরিচয় দেবে, তাহলে ধৈর্যের বাঁধ যেদিন ভেঙে যাবে, শেখ হাসিনা তুমি বাঁধের চলে। প্রিয় সাথী ভাইরা, নূরে আলম এবং আব্দুর রহিমের অপরাধ কি ছিল? তারা অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদ জানিয়েছিল। নূরে আলম এবং আব্দুর রহিমের অপরাধ কি ছিল? তারা জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়েছিল। তাদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন সারা বাংলাদেশ প্রতিবাদ মুখর, ঠিক সেই সময়ে নিশিরাতের সরকার অত্যন্ত গোপনীয়তার সাথে নজিরবিহীন ভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে। তারা ডিজেল এবং কেরোসিনে প্রতি লিটারে 34 টাকা বৃদ্ধি করেছে। তারা পেট্রোলে
44 টাকা এবং অক্টেন 46 টাকা প্রতি লিটারে বৃদ্ধি করেছে। বাংলাদেশ স্বাধীনতার পরে যেটি কখনোই ঘটেনি। যিনি আইন বিরোধী এবং ইয়াইয়া বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, আমাদের সেই যশোর জেলা বিএনপির আহ্বায়ক বলতে পারবেন পাকিস্তান আমলে এই ধরনের ঘটনা আদৌ ঘটেছিল কিনা। সারা পৃথিবীর কোথাওই এক দফায় জ্বালানি তেলের এইরকম অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেনি। যদিও গত 6 মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বর্তমানে সর্বনিম্ন। গত 31শে জুলাই আরব আমিরাত প্রতি লিটারে 66 পয়সা করে ডিজেল, অক্টেন এবং পেট্রোলের মূল্য কমিয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, ওবায়দুল কাদের বলছেন, শেখ হাসিনা ওয়াজেদ বলছেন, মূল্য সমন্বয় করা ছাড়া নাকি সরকারের হাতে আর কোন উপায় ছিল না। আমাদের প্রশ্ন, আপনি 2020 এবং 2021 অর্থ বছর পর্যন্ত তার আগের 6টি বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে 43,000 কোটি টাকা মুনাফা করলো, সেই মুনাফার টাকাটি কোথায়? 2020 এবং 2021 করোনার অধিকারে যখন সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য তলানিতে থেকেছিল, সেই সময় এক অর্থ বছরে আপনি 8,000 কোটি টাকা এবং পরের অর্থ বছরে 9,000 কোটি টাকার বেশি মুনাফা করেছেন। আজকে আপনি অস্বাভাবিক মূল্য কেন বৃদ্ধি করলেন? এর আগেও গত নভেম্বর মাসে তারা ডিজেল এবং কেরোসিনে 15 টাকা করে মূল্য বৃদ্ধি করেছিল। সাম্প্রতিককালে তারা গ্যাসের মূল্য 23% বাড়িয়েছে। ঢাকা ওয়াসা জুলাই থেকে পানির দাম 5% বাড়িয়েছে। গত 10 বছরে আওয়ামী সরকার 11 বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। সাম্প্রতিককালে তারা ইউরিয়া সারের মূল্য প্রতি কেজি 16 টাকা থেকে 22 টাকায় উন্নীত করেছে, অর্থাৎ 38% মূল্য বৃদ্ধি করেছে। বাংলাদেশের আমদানিকৃত জ্বালানি তেলের 60% পরিবহন খাতে ব্যয় হয়, আর 16% কৃষি খাতে ব্যয় হয়। আজকে একদিকে ইউরিয়া সারের দাম 38 টাকা বৃদ্ধি করেছেন, অপরদিকে 16% আপনি কৃষি খাতে সরাসরি যে জ্বালানি তেলের প্রয়োজন তার মূল্য বৃদ্ধি করেছে। কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে যতগুলো বাহন রয়েছে সবগুলোর পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। একদিকে শুধুমাত্র জ্বালানি তেলের কারণে কৃষি খাতে পরিবহন এবং সেচ বাবদ 76% উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। অপরদিকে শুধুমাত্র ইউরিয়া সারের মূল্য বৃদ্ধির কারণে 38% অতিরিক্ত উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। আজকে এই খরচ কোথা থেকে বাংলার কৃষক জোগাড় করবে? অবধারিতভাবে উৎপাদনে ধস নামবে। সাম্প্রতিককালে আমরা জেনেছি বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে পারছে না বলে সরকার গত 50 দিন যাবৎ যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। গত 50 দিন যাবৎ যমুনা সার কারখানায় ইউরিয়া সারের উৎপাদন বন্ধ রয়েছে। একদিকে সরবরাহের ঘাটতি হবে, অপরদিকে মূল্য বৃদ্ধির কারণে কৃষকের ক্রয় ক্ষমতার বাইরে যাবে। এই কথাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের নেতা কর্মীদেরকে সাধারণ কৃষকদের কাছে তুলে ধরতে হবে। প্রিয় সাথী ভাইরা,
আমরা জানি শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ বাবদ গত 3.5 বছরের সরকার তাদের আজ্ঞাবহ তাদের পছন্দের ব্যক্তিকে ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে 58,000 কোটি টাকা প্রদান করেছে। আপনি একদিকে 3.5 বছরে 58,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বাবদ ভর্তুকি দিয়েছেন, অপরদিকে 6 বছরে 43,000 কোটি টাকা আপনি শুধুমাত্র বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মুনাফা করেছে। এরপরও বাংলাদেশের জনগণের নতুন করে কষ্ট দেওয়ার জন্য আপনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছেন। অর্থনীতিবিদদের কাছে বিভিন্ন গণমাধ্যমের বন্ধুরা প্রশ্ন করছে, এই অবস্থা থেকে কিভাবে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে, কিভাবে বাংলাদেশের মানুষ এই পরিস্থিতিকে খাপ খাইয়ে নিবে। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের মানুষের এক অসম্ভব ক্ষমতা রয়েছে। তারা সংকটের সময় তারা কম খাবার গ্রহণ করে, তারা সংকটের সময় সন্তানদের পড়ালেখার খরচে তারা সংকোচন করে, তারা চিকিৎসা ব্যয়ের লাগাম টানে। অর্থাৎ বাংলাদেশের মানুষকে কম খেয়ে সন্তানদের পড়ালেখার সাথে আপোষ করে, প্রিয়জনদের চিকিৎসার সাথে আপোষ করে তাকে বেঁচে থাকতে হবে। এভাবে তো বেঁচে থাকবার কথা নয় আমাদের। স্বাধীনতার 51 বছর পর কেন বাংলাদেশের মানুষ এভাবে বেঁচে থাকবে? পাকিস্তান থেকে তো আলাদা হয়েছিলাম একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ পাবো বলে। পাকিস্তান থেকে তো বাংলাদেশ আলাদা হয়েছিল নিজেদের ভাগ্য নিজেরা গড়ে নিতে পারবে বলে। পাকিস্তান থেকে তো বাংলাদেশ আলাদা হয়েছিল মেধা এবং যোগ্যতা হবে চাকরির প্রাথমিক শর্ত, সেই কারণে। তাহলে কেন শুধুমাত্র আমি পরিবারে জন্মগ্রহণ না করবার অপরাধে যোগ্যতা এবং মেধা থাকবার পর সরকারি চাকরি হয় না? প্রতিবাদ চলছে, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। কারণ মনে রাখতে হবে আজকে আব্দুর রহিম এবং নূরে আলম শহীদ হয়েছে, এই শহীদের তালিকায় আগামীকাল আমার আপনার যে কারোর নামই সংযুক্ত হতে পারে। প্রিয় সাথী ও ভাইরা, একটি সান্ত্বনার জায়গা, একটি তৃপ্তির জায়গা, সেটি হচ্ছে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয় ধারণ করি, আমরা যারা দেশের একটি বেগম খালেদা জিয়াকে মায়ের স্থানে জায়গা করে দিয়েছি, আমরা যারা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব জনাব তারেক রহমানই দিবে, তারা নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে, নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎকে পরিত্যাগ করে শুধুমাত্র বাংলাদেশের জনগণের মুখে হাসি ফোটাবার জন্য গত 14টি বছর রাজপথে রয়েছে। প্রয়োজন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আরো দীর্ঘ সময় রাজপথে থাকবে। তবে নিশ্চিত থাকুন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে আপনাদের অবধারিত ভাবে পালাবেন হবে। সেই পলায়নটি কি রাতের অন্ধকারে হবে নাকি প্রকাশ্য হবে সেটি স্পষ্ট। ইতিহাস থেকে শিক্ষা নিন, শ্রীলঙ্কার শাসকেরা পালাতে পারেনি, আপনারাও পালাতে পারবেন না। বাংলাদেশের জনগণের চোখ খোলা, বাংলাদেশের জনগণের কান্তি খোলা। নীরবে হেঁটেও পালাতে গেলেও সেই কান দিয়ে শুনে কিন্তু পথটি আটকে দেওয়া হবে। আজকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বন্ধুদেরকে বলবো, দেশ একটি সংকটময় মুহূর্ত পার করছে। আজকে এই অবস্থায় আপনাদেরকে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে হবে। আপনাদের যে অতি উৎসাহী কর্তা ব্যক্তিদের নির্দেশে আপনারা নূরে এবং আব্দুর রহিমের বুকে আঘাত করেছেন, আজকে নূরে আলম এবং আব্দুর রহিমের জায়গায় আপনি আপনার সন্তানকে কল্পনা করুন, আপনি আপনার ভাইকে কল্পনা করুন।
এই পরিণতি যে কারোর সন্তান এবং ভাইদেরও হতে পারে। কারণ আব্দুর রহিম আপনিও যেন ভালো থাকতে পারেন তার জন্য দাবি জানিয়েছিল। নূরে আলম চেয়েছিল যেন আপনার বাসার বিদ্যুৎ বিল সহনীয় থাকে। আব্দুর রহিম চেয়েছিল সংসার চালাবার জন্য যেন আপনাকে চাঁদাবাজি না করতে হয়। নূরে আলম চেয়েছিল আপনাদের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের মতো যেন আপনাদেরকে ঘুষ নিয়ে সংসার পরিচালনা করতে না হয়, যাতে করে হালাল রিজিকে আপনার সংসারটি চলে, যাতে করে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসলে একটি সহনীয় পরিবেশে দ্রব্যমূল্যের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সেটিকে নিয়ন্ত্রণের মাধ্যমে আজকে এটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা সম্ভব হয়। প্রিয় সাথী ভাইরা, বরাবরই অতি উৎসাহী কর্তা ব্যক্তিরা ভুল সিদ্ধান্ত দেন, ভুল নির্দেশনা দেন, কিন্তু যারা বিবেক রয়েছে যাদের, যারা দেশপ্রেমে জাগ্রত, তারাই সঠিক সিদ্ধান্ত নেন। 1971 সালেও সঠিক সিদ্ধান্ত নিয়েছিলই বাংলাদেশের জনগণ বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সেদিন সশস্ত্র বাহিনীর কর্তা ব্যক্তিরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। 1982 থেকে 1990 সাল পর্যন্ত সকল গণতান্ত্রিক